বিধবাদের কি শারীরিক সম্পর্ক করার কোনো অধিকার নেই? বিধবা জীবন কি শুধু পাপের ফল, নাকি সমাজের নিষ্ঠুর শিকার? একটা সংসার, দুটো নারী আর এক পুরুষের শারীরিক খিদে, প্রেম, ঈর্ষা আর বিশ্বাসঘাতকতার এক অসাধারণ গল্প। সে কি সত্যি খলনায়িকা, নাকি তার বিধবা জীবনের কষ্ট তাকে বাধ্য করেছে ভুল পথে হাঁটতে? যে ভালোবাসা সংসার ভাঙে, সে কি ভালোবাসা নাকি ধ্বংসের আগুন? একজন নারীর স্বপ্ন, সমাজের শেকল আর যৌবনের জ্বালা, পরপুরুষের লোভ আর বিধবার প্রতি প্রতিশোধ কিভাবে ভেঙে দিল একটা সুখের সংসার। যে গল্পে প্রেম হয়ে ওঠে বিষ আর বিশ্বাস হয়ে ওঠে ছাই। আজকে আমরা একটা বড়দের সিনেমা দেখব। বাংলায় একটা কথা আছে না, একজনকে ভালোবাসার পরেও যদি দ্বিতীয় কোনো ব্যক্তির ওপর তোমার একটু হলেও ভালোবাসা জন্মায়, তাহলে তুমি দ্বিতীয় জনকেই বেছে নাও। কারণ প্রথম জনকে যদি তুমি সত্যিই ভালোবাসতে, তাহলে দ্বিতীয় জনকে কখনোই ভালোবাসতে পারতে না। আর দ্বিতীয় জনের পরেও যদি তৃতীয় কোনো ব্যক্তির ওপর তোমার সামান্য হলেও ভালোবাসা জন্মায়, তাহলে বুঝে নিও তোমার চরিত্রের দোষ আছে। নিজেকে সামলাও, নয়তো নিজের হাতেই নিজের জীবন নষ্ট করে ফেলবে। তো আজকের মুভিটি রবি ঠাকুরের একটি কালজয়ী উপন্যাস চোখের বালি অবলম্বনে নির্মিত। গল্পের শুরুতেই কলকাতার জমিদার বাড়ির একটি সিন দেখতে পাই। বাড়ির বিধবা কর্ত্রী রাজলক্ষ্মী তার ছেলে মহেন্দ্রর জন্য সুশিক্ষিতা সুন্দরী একটা মেয়ের ছবি এনে তাকে দেখায় এবং তার সঙ্গে মহেন্দ্রর বিয়ের কথা বলে। মেয়েটির নাম বিনোদিনী। বিনোদিনী খুবই সুন্দরী। বিনোদিনী খুব সুন্দরী হওয়া সত্ত্বেও মহেন্দ্র এই বিয়ের প্রস্তাবে রাজি হয় না, কারণ মেয়েটি সুশিক্ষিত, ইংরেজি জানে। আর এই সময় একটা প্রথা ছিল, বা কুসংস্কারই বলতে পারো, পড়াশোনা জানা মেয়েরা নাকি অশুভ হতো, চরিত্রহীন হতো, আর এক স্বামীতে সন্তুষ্ট থাকতে পারত না। তো মহেন্দ্র এই বিয়ের প্রস্তাবে না করে দেওয়ায় তার মা খুব কষ্ট পায়। তাই এবার রাজলক্ষ্মী তার বোনের সমতুল্য ননদ অন্নপূর্ণার কাছে যায়। অন্নপূর্ণা বিধবা হওয়ার পর সে রাজলক্ষ্মীর কাছে আশ্রিতা। তার একটা ছেলে আছে যার নাম বিহারী। রাজলক্ষ্মী বিহারীকে ছেলের মতনই ভালোবাসে। সবকিছু ঠিকঠাক থাকলেও বিহারীর মনে একটা ক্ষোভ আছে, যে সবসময় তার ভাগ্যে কেন মহেন্দ্রের বাদ দেওয়া জিনিসগুলো জোটে। এটা সেই ছোট্টবেলা থেকেই। মহেন্দ্র যা বাদ দেবে বা তার যা পছন্দ হবে না, সেটা বিহারীকে গ্রহণ করতে হয়। তো রাজলক্ষ্মী যখন বিহারীর জন্য মহেন্দ্রর অপছন্দ করা মেয়েটির প্রস্তাব নিয়ে আসে, তখন বিহারী বিনোদিনীর ছবি না দেখেই সেও ওই মেয়েকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। তো যেহেতু বাড়ির দুই ছেলেই না করে দিয়েছে, তাই রাজলক্ষ্মী তাদের দূরের কোনো আত্মীয়ের সঙ্গে বিনোদিনীর বিয়ে দিয়ে দেয়। আসলে বিনোদিনী ছিল খুবই সুন্দরী, কিন্তু খুব অল্প দিনের মধ্যেই বিনোদিনীর স্বামী যক্ষায় মারা যায়। তো বিনোদিনী খুব কম বয়সে বিধবা হয়ে যায়। তো এরপর বিহারীর জন্য আশালতা নামের একটি মেয়ের বিয়ের সম্বন্ধ আসে। তো মহেন্দ্র বিহারীর সঙ্গে মেয়ে দেখতে গিয়েছিল, কিন্তু আশাকে দেখে মহেন্দ্রের পছন্দ হয়ে যায়। তো এদিকে বিহারীরও খুব পছন্দ হয় আশালতাকে, কিন্তু মহেন্দ্র বলে আশাকে তার পছন্দ হয়েছে এবং সে তার সঙ্গে বিয়ে করতে চায়। তো এক প্রকার বাধ্য হয়ে বিহারী আশাকে পছন্দ হওয়া সত্ত্বেও সে ত্যাগ করে এবং মহেন্দ্রের সঙ্গে আশালতার অবশেষে বিয়ে হয়ে যায়। এতে বিহারী মনে মনে অবশ্য কষ্ট পায়, কিন্তু সে প্রকাশ করে না। স্বাভাবিক ব্যাপার, কষ্ট পাওয়ারই তো কথা। তো এরপর মহেন্দ্র আর আশার দাম্পত্য জীবন শুরু হয়। তাদের বৈবাহিক জীবন খুব ভালোই কাটছিল। মহেন্দ্র ছিল খুব কামুক প্রকৃতির ছেলে। সে সবসময় আশালতার সঙ্গে একবারে লেপটে থাকতো, এমনকি সে কাজকর্ম করাও বন্ধ করে দিয়েছিল। আর আশাকেও সে কোনো কাজকর্মে হাত লাগাতে দিত না। মানে এক কথায় বলতে গেলে মহেন্দ্রের সঙ্গে আশা সবসময় যদি শুয়ে থাকে, তাতেই মহেন্দ্র অনেক খুশি। বিয়ের পর দিন দিন মহেন্দ্রর এই কর্মবিমুখ হয়ে যাওয়ার ব্যাপারটা রাজলক্ষ্মীর কোনো মতেই পছন্দ হয় না। তাই রাজলক্ষ্মী এই ব্যাপারটা নিয়ে কথা বললেও কোনো লাভ হয় না। তাই সে এক প্রকার রাগ করে বাপের বাড়ি চলে যায়। তো রাজলক্ষ্মী বাপের বাড়িতে গিয়ে বিনোদিনীকে তার কাছে ডেকে নেয়, কারণ তার মনে হয় একজন বিধবার কষ্ট একজন বিধবাই বুঝতে পারে। তো এই অল্প বয়সে বিনোদিনীর এই বিধবা বেশ দেখে রাজলক্ষ্মীর খুব কষ্ট হয়, মায়া হয়, কিন্তু কি আর করা যাবে, মেয়েটির কপাল দোষ। তো কথায় কথায় রাজলক্ষ্মী বলে, এতদিন যে এখানে আসলাম, ছেলেটা আমার কোনো খোঁজই নিল না, কোনো চিঠিও লিখলো না। বউটা পেয়ে ছেলেটা আমার বউয়ের একদম গোলাম হয়ে গেল, সব সময় ঘরে কপাট দিয়ে থাকে। বিনোদিনী বলে, আপনার বৌমা নিশ্চয়ই খুবই সুন্দরী। রাজলক্ষ্মী বলে, কোথায় সুন্দরী, প্যাকাটি মতো। আর আমার ছেলেটাও হয়েছে, যাকে মা না খাইয়ে দিলে খাওয়া হতো না, সেই ছেলে একদিন হয়ে গেল বাঁচলুম কি মরলুম একটা খবরও নিল না। তখন বিনোদিনী বলে, মহেন্দ্রবাবুর তো একটা চিঠি এসেছিল, কিন্তু সে তো বিহারীর নামে। রাজলক্ষ্মী বলে, চিঠিটা খুলে পড়তো। বিনোদিনী বলে, অন্যের চিঠি পড়বো? রাজলক্ষ্মী বলে, আরে সে তো আমারই ছেলে, ছেলের চিঠি, ও কেমন রইলো না রইলো তা আমায় জানতে হবে না, পড়তো। বিনোদিনী চিঠি পড়তে শুরু করে। চিঠির কয়েক লাইন পড়া মাত্রই রাজলক্ষ্মী বলে, ছি ছি, থাম থাম। আসলে মহেন্দ্র তার স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তের গল্প আর আশার শারীরিক সৌন্দর্যের বর্ণনা বিহারীকে জানানোর জন্য সে চিঠিতে লিখেছে। আর এই চিঠি বিনোদিনীর মনেও তীরের মতো এসে লাগে। সে আশাকে ও মহেন্দ্রকে দেখতে চায়, যে সে কিসে এমন কম পড়েছে যে মহেন্দ্র তাকে প্রত্যাখ্যান করলো। আশা কি তার থেকেও সুন্দরী, নাকি তার নখের যোগ্যও না সে? তো এইসব দ্বন্দ্ব তার মনে চলতে থাকে। তো তার মনের কথা বোধহয় বিধাতা শুনতে পেয়েছে। তো একদিন রাজলক্ষ্মী তাকে তার সঙ্গে কলকাতা অর্থাৎ তার বাড়িতে যেতে বলে। তো বিনোদিনী আর না করে না, সেও কলকাতায় চলে আসে। তো কলকাতার আসার পরের দিনই বিনোদিনীর সঙ্গে ছাদে আশালতার দেখা হয়। আশা ছিল খুবই সাধারণ মেয়ে, সে অতটা সুশিক্ষিত নয়, সে কোনো রকম বাংলাটা পড়তে পারত। আর বিনোদিনী তো সুশিক্ষিতা, ইংরাজি জানতে পারে একটা মেয়ে। তো আশা বিনোদিনীকে বলে সে তাকে ইংরাজি শেখাবে। বিনোদিনী বলে, হ্যাঁ অবশ্যই শেখাবো। তো এদের দুজনকার মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। তো এমনই একদিন বিনোদিনী আশার ঘরে আসে। তো আশা বলে, সই তোমাকে না আমার খুব ভালো লেগেছে, তুমি এখানে আরো কয়েকদিন থাকবে? বিনোদিনী বলে, যদি না তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দাও। আশা বলে, তোমাকে কে তাড়াচ্ছে, তুমি থাকো। বিনোদিনী বলে, আচ্ছা তোমার তো বিহারী বাবুর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, সেটা হলো না, ওর দাদার সঙ্গে বিয়ে হয়ে গেল।
তোমার আফসোস হয় না? আশা বলে, ও মা, আফসোস হতে যাবে কেন? ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্যই করে। বিনোদিনী বলে, সত্যিই কি তাই? এই যে আমি বছর না ঘুরতেই বিধবা হলাম, এটাও কি ভগবান মঙ্গলের জন্যই করেছে? আশা বলে, কেন যে তুমি এত ইংরাজি পড়তে গেলে? তুমি একবার ভাবো তাহলে, তুমি তো বরের সঙ্গে অন্য জায়গায় থাকতে, আর তুমি এখানে আসতেও না, আর আমার সঙ্গে তোমার দেখাও হতো না। বিনোদিনী বলে, বা আমি এই জায়গায় থাকতাম, তুমি অন্য জায়গায় থাকতে? আশা বলে, তা কেমন করে হয়? বিনোদিনী বলে, তোমার শাশুড়ি প্রথমে তোমার বরের সঙ্গে আমার সম্বন্ধ ঠিক করেছিল, তুমি জানো না? আশা বলে, ভাবলাম আমরা দুজনে সই পাতাবো, এখন দেখছি সতীন পাতাতে হবে। তো রাতের বেলা মহেন্দ্র বাড়ি ফিরতেই আশা বলে, আমি একটা সই পাতিয়েছি। মহেন্দ্র বলে, তোমার সইটির নাম কি? আশা বলে, ওর নাম বলা যাবে না, আমি ওকে বালি বলে রাখি, চোখের বালি। তো এইদিকে বিনোদিনীর সঙ্গে থাকতে থাকতে রাজলক্ষ্মীরও এখন চায়ের নেশা ধরেছে। আসলে তখনকার বিধবাদের অনেক নিয়ম কানুন মেনে থাকতে হতো। তারা রঙিন কাপড় পরতে পারতো না, সবসময় থান পরে থাকতে হতো, তারা মাছ মাংস ইত্যাদি খেতে পারতো না, শোয়ার সময় মেঝেতে শুতে হতো, আর সেখানে চা তো ইংরেজদেরও। কিন্তু বিনোদিনী একজন শিক্ষিত মেয়ে, সে এসব বিষয় আশায় মানতে চাইতো না, শুধু সামাজিক নিয়ম পালনের হেতু তাকে তা করতে হতো। কিছুক্ষণ পর বিহারি আসে। সে রাজলক্ষ্মীকে বলে, বড় মা, বাগানে গাছ কাটা হচ্ছে, তুমি কি জানো? রাজলক্ষ্মী বলে, হ্যাঁ জানি, অনেকদিন ধরে জঙ্গল হয়েছিল, তাই বিনোদিনী বলল গাছগুলো কেটে দিতে, তাই কাটতে বলেছি। বিহারি বলে, শুনেছি উনি নাকি খুব পড়াশোনা করেছেন, জগদীশ বাবু যে গাছের প্রাণ আবিষ্কার করেছেন সেটা বোধহয় ওনার অজানা নয়। বিনোদিনী বলে, সে কথা বলতে গেলে তো আবার অনেক কিছুই বলতে হয়। আচ্ছা বসুন, আপনি এক কাপ চা খান। বিহারি বলে, হ্যাঁ ঠিক আছে। তো চা দিতে দিতে বিনোদিনী বলে, চাটাও কিন্তু গাছের পাতা, আর সেটাকে কিন্তু আমরা পুড়িয়ে খাই। বিহারি একটু মলিন হাসি দেয়, কারণ সে বুঝতে পেরেছে বিনোদিনীর সঙ্গে তর্ক করা যাবে না। তো রাতের বেলা মহেন্দ্র আসার জন্য একটি ব্লাউজ এনে দেয়। লতা বলে, এ তো মেম সাহেবরা করে, আমি এটা পড়তে জানি না। মহেন্দ্র বলে, স্বামীর জন্য মেয়েরা অগ্নি পরীক্ষা দিচ্ছে, তুমি একটা ব্লাউজ পরতে পারবে না? তো সকালবেলা আশা এই ব্লাউজটি পরার চেষ্টা করছিল, কিন্তু সে ঠিক পরতে পারছে না। তখন বিনোদিনীকে দেখে আশা বলে, এই বালি, একটু সাহায্য করে দে না। বাবরে, এত মোটা ব্লাউজ পরে কি শোয়া যায়? বিনোদিনী বলে, তোর চিন্তা করতে হবে না, শোয়ার আগে তোর বর নিজেই খুলে ফেলবে। আশা বলে, বালি, তুই বড্ড দুষ্টু হয়েছিস, একটু পরিয়ে দে তো। বিনোদিনী ব্লাউজটা ভালো করে পরিয়ে দেওয়ার জন্য সে আশার গায়ের থেকে ব্লাউজটা খোলে, এবং তার বুকে দেখতে পায় অসংখ্য ক্ষত, মানে লাভ বাইট। আশা বলে, উনি এত দস্যিপনা করেন না, ওনার সঙ্গে কি আমি আর পারি? বিনোদিনী বলে, গায়ের জোর নয়, মনের জোর লাগে বারণ করতে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো কিভাবে পড়তে হয়, ব্লাউজটা একটু দেখিয়ে দেন না। তো এরপর বিনোদিনী নিজেই ব্লাউজটা পরে আশাকে দেখায়। তো রাতের বেলায় মহেন্দ্র যখন ঘরের দরজা বন্ধ করে শুতে যায়, তখন একটা জিনিস আমরা লক্ষ্য করি, বিনোদিনীর কোথাও না কোথাও যেন কষ্ট লাগছে। আসলে ভরা যৌবনে বিধবা তো সে। তো যাই হোক, মহেন্দ্র আর আশা ঘরে এসে সেটাই করতে থাকে যেটা তোমরা ভাবছো, আর ওইদিকে বিনোদিনীকে দেখতে পায় সে মেঝেতে শুয়ে অনুভব করার চেষ্টা করছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। যাই হোক, তো এর পরের দিন রাত্রিবেলা বিহারী বিনোদিনীর কাছে আসে আর বলে যে তারা বঙ্গভঙ্গের জন্য আন্দোলন করছে, সে সই করতে চায় কিনা। বিনোদিনী বলে, হ্যাঁ অবশ্যই করব। সে সই করে দেয়। আর যাওয়ার সময় বিহারী বলে যায়, কাল দুপুরে চড়ুইভাতি আছে, আপনি অবশ্যই আসবেন। তো দুপুরে চড়ুইভাতিতে সবাই ছিল, বেশ আনন্দ ফুর্তিতেই কাটছিল। তো আশা বিহারীকে বলে যে পুকুরে এই পদ্মগুলো তার জন্য এনে দিতে, আর বিহারীও আনার জন্য পুকুরে নেমে যায়। আসলে আশা বিহারীকে ফুল আনতে নর্মালি বলেছে, আর বিহারী নর্মালি গেছে, কিন্তু মহেন্দ্র ব্যাপারটা ঠিকভাবে নেয় না। তো ওরা ওইদিকে পুকুর ধারে ফুল তুলছে, আর এই সুযোগে বিনোদিনী মহেন্দ্রর কাছে আসে আর বলে, একটু বসতে পারি আমি? আসলে পায়ে কাঁটা খুঁড়েছে। মহেন্দ্র বলে, হ্যাঁ অবশ্যই বসুন, আমি কাঁটা বার করে দিচ্ছি। বিনোদিনী বলে, না না, আপনি আমাকে ছবেন না। মহেন্দ্র বলে, ডাক্তারিটা অন্তত করতে দিন। বিনোদিনী বলে, ডাক্তারের একটা ভিজিট আছে, আমি গরিব মানুষ, সুদ দিতে পারবো না। মহেন্দ্র বলে, সে না হয় পরে দেবেন, আমিও পালাচ্ছি না আর আপনিও পালাচ্ছেন না। তো এরপর মহেন্দ্র কাঁটা বের করে দেয়। মহেন্দ্র তার শরীরে হাত দেওয়ায় বিনোদিনীর অঙ্গে যৌবনের আগুন জ্বলে ওঠে। তো এরপর খাওয়া দাওয়া সেরে তারা ঘুমিয়ে পড়ে। তো এরপর বিহারী একদিন বিনোদিনীকে বলে, আপনি তো এসেছেন 4টা শ্রাবণ, 6 মাস হয়ে গেল। বিনোদিনী বলে, বাহ, শুনে ভালো লাগছে, কেউ তো আছে যে আমার আসার সময় তারিখ সব মনে রেখেছে। তো বিহারীর সঙ্গে টুকটাক কথাবার্তা বলে বিনোদিনী বুঝতে পারে যে মহেন্দ্র আর বিহারীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বিহারী খুবই ভালো মানুষ, তার প্রতি এমনিতেই শ্রদ্ধা চলে আসে। আর অন্যদিকে মহেন্দ্র উঠানে শ্যাওলা পরিষ্কার করতে গিয়ে পা পিছলে পড়ে যায় এবং তার কোমরে ব্যথা লাগে। তো চিকিৎসার জন্য বিহারীকে ডেকে আনা হয়। তো মহেন্দ্র বিহারীকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে, এইভাবে ঘরে পড়ে থাকতে আমার ভালো লাগবে না, যাই আশালতা আর বিনোদিনীকে নিয়ে কয়েকদিন ঘুরে আসি। তো এটা শুনে বিহারী বলে, গেলে আশাকে নিয়ে যাও, নাইতো তোমাদের সঙ্গে গেলে বিনোদিনী কষ্ট পাবে। মহেন্দ্র বলে, না, বিনোদিনীকে তোমার ভরসায় রেখে দেওয়া যাবে না। কালকে যে কেমন আসার এক কথায় তুমি কাপড় খুলে একবারে পুকুরে পদ্মা তুলতে নেমে গিয়েছিলে, সেটা কি আমি ভুলে গেছি নাকি? এটা শুনে বিহারী খুব খারাপ লাগে, তাও সে কিছু বলে না, সে চলে যায়। তো কিছুদিন পর বিহারীর জন্য একটি সম্বন্ধ আসে। তো বিহারী বিয়ের জন্য এদিকে কথাবার্তা হচ্ছিল আর বিনোদিনী একদিকে তরকারি কাটছিল। সে বিহারী বিয়ের কথা শুনে অন্যমনস্ক হয়ে যায় এবং সে বটিতে আঙুল কেটে বসে। বিনোদিনীর আঙুলের ক্ষত খুবই সামান্য, সাধারণ প্রাথমিক চিকিৎসাতেই এটা সেরে যাবে। কিন্তু যখন বাড়ির লোক বিহারীকে ডেকে আনার কথা বলে, তখন মহেন্দ্র তার কোমরের ব্যথা অগ্রাহ্য করে বিনোদিনীকে নিয়ে হসপিটালে চলে যায়। এই ব্যাপারটা রাজলক্ষ্মীর খুব একটা পছন্দ হয় না। সে আশালতাকে ডেকে বলে,
তোমার স্বামীকে একটু চোখে চোখে রেখো। কিন্তু আশা খুবই সাধারণ মেয়ে, সে ব্যাপারটা নর্মালি নাই। তো যাই হোক, তাদের ফিরতে ফিরতে একটু রাত হয়ে যায়। তো বাড়িতে আসতে আশা বিনোদিনীকে দেখে বলে, ও মা, এ তো হাতে মলম লাগিয়ে ন্যাকড়া বেঁধে দিয়েছে। তো ঘরে এসে বিনোদিনী বিহারীর একটি চিঠি পায়। তাতে বিহারী সরাসরি ভাবেই লিখেছে সে বিনোদিনীকে বিবাহ করতে চায়। যদি তার সম্মতি থাকে তাহলে সে মহেন্দ্রের বাড়ি ছেড়ে তার বাড়িতে যেন চলে আসে। বিনোদিনী জানে যে তার এখন কি করা উচিত, কিন্তু সে কোথাও গিয়ে আটকে যায়, সে কিচ্ছু বলতে পারে না। তো একদিন আশা বিনোদিনীকে তার গহনাগুলি পরায় এবং মহেন্দ্র আর বিহারীকে ডেকে পাঠায়। তো বিনোদিনীকে গহনা পরিহিত অবস্থায় দেখে বিহারী তাকে বলে, বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। মহেন্দ্র বলে, মোটেও না, উনি এমনিতেই যেমন থাকেন সেটাই ভালো লাগে। তখন বিনোদিনী মহেন্দ্রের কথা মতো সব গহনা খুলে ফেলে। তখন আশা বকতে থাকে যে শখ করে দুটি গহনা পরালাম মেয়েটাকে, তাও তোমাদের সহ্য হলো না। তো রাতের বেলায় মহেন্দ্র বিনোদিনীর কাছে আসে আর গয়নার বাক্সটা দিয়ে বলে, এটা আপনার সই পাঠিয়েছে, আপনি না করবেন না। তাদের মধ্যে এখানে কিছু প্রাপ্তবয়স্ক কথাবার্তা হয়, যার সারমর্ম এই যে মহেন্দ্র বিহারীর সঙ্গে তাকে ভাগাভাগি করতে পারবে না। সে নিজেই বিনোদিনীর কাছে আসতে শুরু করে। তখন বিনোদিনী বলে, আপনি ঘরে যান। মহেন্দ্র বলে, আর যদি না যায়? তখন বিনোদিনী বলে, তাহলে ঘোড়ার গাড়ি রাখুন আর আমাকে গঙ্গার ধারে বেড়াতে নিয়ে চলুন। তখন মহেন্দ্র বলে, এই দুটোর মাঝামাঝি কি কোনো রাস্তা নেই? তুমি তো আশালতার মতো অবুঝ নও যে তোমাকে সব কথা বোঝাতে হবে। বিনোদিনী বলে, আশা নয় বলেই তো মাঝের রাস্তা আমার পছন্দ নয়। তো সকালবেলায় মহেন্দ্র বেরোনোর সময় বিনোদিনীর কাছে একটা চিরকুট ফেলে চলে যায়। আসলে মহেন্দ্র বিনোদিনীর সঙ্গে দেখা করতে চায় এবং বিনোদিনীও যেন নিজেকে আটকে রাখতে পারে না। এবং বিনোদিনী ঠিকানা অনুযায়ী মহেন্দ্রের সঙ্গে ঘোড়ার গাড়ি থেকে উঠে পড়ে এবং তারা ঘোড়ার গাড়ির মধ্যে কুকর্মে লিপ্ত হয়। তো তারপর থেকে তাদের মধ্যে এরকম চলতেই থাকতো। এমনই একদিন ছাদে আশা কাপড় মিলতে গিয়ে বিনোদিনীর বুকে ক্ষত দেখতে পায়, মানে ওই লাভ বাইট। আশার কিছু একটা মনে হয়, কিন্তু সে কিছুই বলতে পারে না। তো এরপর থেকে মহেন্দ্র আর বিনোদিনীর কথাবার্তা চিঠির মাধ্যমে শুরু হতে থাকে। আর এইসব চিঠিপত্রগুলো বিনোদিনী তার গহনার বাক্সের মধ্যে রেখে দেয়। তো এমনই একদিন বিনোদিনী তার স্বামীর মৃত্যুবার্ষিকীর নাম করে কালীঘাটে পুজো দিতে যায়। আর এদিকে আশাকে তার শাশুড়ি মা রাজলক্ষ্মী বলে যে, তোমার খুঁড়ি মা এসেছে, তোমার বালার নকশাটা একবার দেখতে চেয়েছে, একটু আনো তো। এতে আশা একটু অপ্রস্তুত হয়ে পড়ে, কারণ তার গহনা বাক্স তো বিনোদিনীর কাছে আছে। তখন রাজলক্ষ্মী বলে, বালা দুটো হারিয়ে ফেলেছো নাকি এর মধ্যে? আশা বলে, না মা, আনছি। আর অন্যদিকে দেখতে পায় মহেন্দ্র আর বিনোদিনী ঘোড়ার গাড়ির মধ্যে রোম্যান্স করছে। হ্যাঁ, সেটাই করতে থাকে। আসলে বিনোদিনী বাড়ি থেকে মিথ্যা বলে বেরিয়ে গেছে আর মহেন্দ্র কালীঘাটে গিয়েছিল, সেখান থেকে প্রসাদ এনে বিনোদিনীর কাছে দেয়, যাতে সে বাড়ি গিয়ে প্রমাণ করতে পারে যে সে আসলেই কালীঘাটে গিয়েছে। আর এদিকে আশা বিনোদিনীর ঘরে এসে বাক্সটি খোলে। সে বাক্সের মধ্যে বালাটা খুঁজতে গিয়ে কিছু চিঠিপত্র পায়, যেগুলি আসলে মহেন্দ্র বিনোদিনীকে দিয়েছিল। তো কৌতূহলবশত আশা চিঠিগুলো পড়ে এবং সে বুঝতে পারে মহেন্দ্র আর বিনোদিনীর মধ্যে আসলে সম্পর্ক আছে। কারণ একটা মেয়ে যতই সাধারণ বা বোকা হোক না কেন, তার স্বামীকে সে হাড়ে হাড়ে চিনে ফেলে। আর তার স্বামীর অন্য কোথাও সম্পর্ক চলছে কিনা সে অনায়াসে তা বুঝতে পারে। সে খুব কষ্ট পায় এবং সেখানে বসে হাউ হাউ করে কাঁদতে থাকে। সে ভাবতে থাকে আমার সংসারটা এইভাবে শেষ হয়ে গেল। আর তখনই সেখানে রাজলক্ষ্মী আসে। সে বলে, আরে বালা আনতে কখন পাঠিয়েছি, তুমি কি বুড়ো হয়ে গেলে নাকি? আর কাঁদছো কেন তুমি? আশা বলে, কিছু হয়নি মা। রাজলক্ষ্মী বলে, মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না মা, কি হয়েছে বলো? আশা আর নিজেকে ধরে রাখতে পারে না, সে তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে থাকে আর বলে, দোহাই মা, আপনি আমাকে মারুন, কাটুন, যা ইচ্ছে করুন, আমাকে জিজ্ঞাসা করবেন না কি হয়েছে। অভাগা, তোর ঘর বলতে তো খাট আর ওই ঘর আর তোর স্বামী, সেটাকেও আটকে রাখতে পারলি না, শেষমেশ তুইও কপাল পোড়ালি। আর তখনই সেখানে বিনোদিনী আসে আর বলে, এই নিন, কালীঘাটে গিয়েছিলাম, প্রসাদ নিন। এই বলে সে থমকে দাঁড়িয়ে যায়, কারণ সে দেখতে পেয়েছে আশা তার বাক্স খুলেছে। আশা বলে, আমায় ক্ষমা করিস বালি, মা বালাজোড়া দেখতে চেয়েছিল, তাই আমি তোর বাক্স খুলেছি। বিনোদিনী স্তব্ধ হয়ে থাকে, সে আর একটু কথা বলতে পারে না। এরপর আশা আর ও বাড়িতে থাকেনি, সে আর বিহারীর মা কাশি চলে যায়। তো রাজলক্ষ্মী বিনোদিনীকে বলে, বৌমা হঠাৎ কাশি চলে গেল কেন রে? বিনোদিনী বলে, আমি কি করে জানবো? রাজলক্ষ্মী এবারে রেগে যায়, সে বলে, ওরে মাগি ভাতার খাগি, আমি কি কিছুই বুঝি না? কুড়ে ঘর থেকে এসে তিনতলা বাড়ি থেকে খুব পাড়রানি হওয়ার শখ হয়েছে না তোর? বিনোদিনী বলে, আমার যদি সেই লোভই থাকতো তাহলে আপনার বৌমা অনেকদিন আগেই ঘর ছাড়া হতো। রাজলক্ষ্মী বলে, তোর কিসের লোভ তা আমি খুব ভালো করেই জানি। মেয়ে মানুষের যে লোভে সংসার ছাড়কার হয়ে যায়, তোর সেই লোভ, তোর শরীরের লোভ। আর তার সঙ্গে আমার ছেলেটাও হয়েছে, নিজে দেখে পছন্দ করে বিয়ে করলো, তার ছুকছুকানি গেল না। তখন সেখানে মহেন্দ্র আসে। রাজলক্ষ্মী বলে, শোন ছেলে, আজ সন্ধ্যের মধ্যে হয় ও এই বাড়ি ছেড়ে চলে যাবে, নয়তো আমি চলে যাব। বিনোদিনী বলে, আমি চলে যাচ্ছি। তো বিনোদিনী এবার বিহারী বাড়ি চলে আসে। আমরা দেখতে পাই সে গহনা পরে এসেছে, তাকে বেশ সুন্দর লাগছে, কামুক লাগছে। বিহারী তখন বলে, যখন বাড়ি যাবেন বলবেন, একটা বিশ্বস্ত গাড়িওয়ালাকে দিতে হবে তো আপনার সঙ্গে, না হলে গাড়ির ভেতর না জানি আরো কত কিছু হয়। বিনোদিনী বলে, আর যদি বলি আমি এখান থেকে যাব না? বিহারী বলে, তা থাকুন, আমি একটা অন্য ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। বিনোদিনী বুঝতে পারে যে বিহারী তাকে অ্যাভয়েড করছে, তাই সে সরাসরি বলে, আমাকে আপনি বিয়ে করবেন? বিহারী হাসতে থাকে আর বলে, কেন, ও বাড়িতে আপনার তো দিব্যি আশ্রয় আছে। বিনোদিনী বলে, আছে, তবে সে আশ্রয়ের মধ্যে কোনো স্বীকৃতি নেই, কোনো সম্মান নেই। বিহারী বলে, বিনোদিনী, আমি সবই জানি তোমার সম্মানের ব্যাপারে, আজ তোমার সম্মানের জন্যই তো আশা কাশিবাসী হয়েছে। বিনোদিনী বলে, আচ্ছা বেশ, আপনি আমাকে সম্মান দিন, আমি আপনার বৌঠান তথা আশাকে ফিরিয়ে এনে দেবো। বিহারী বলে, তার মানে এসব সত্যি? এর পেছনে
পেছনে আপনারই হাত ছিল, এটা প্রমাণ হয়ে গেল। বিনোদিনী বলে আচ্ছা, না হয় আমাকে দাসী করে রাখবেন, আমার রূপের আগুনে নিজেকে একটু গরম করে নিন। বিহারি বলে ছি বৌঠান, তুমি এত নিচু, এমন বেহায়া, এমন চরিত্রহীন মানসিকতা আমার নয়। আসলে বিনোদিনী যদি প্রথমেই তার কাছে আসতো তাহলে সে বিধবা হওয়া সত্ত্বেও সসম্মানে তাকে সে গ্রহণ করে নিত, কিন্তু এখন সে মহেন্দ্রের উচ্ছিষ্ট, যা পাতি বাংলায় খেয়ে ছেড়ে দেওয়া জিনিস। তো বিনোদিনী আর কোনো কুলে ঠাঁই নেই, তাই সে তার মৃত স্বামীর বাড়িতেই অর্থাৎ তার নিজের বাড়িতেই চলে আসে এবং সে উপলব্ধি করে তার জীবনটা পুরো ব্যর্থ। সে না পেল স্বীকৃতি, না পেল সমাজের সম্মান, না পেল স্বামীর ভালোবাসা। একদিন হঠাৎ মহেন্দ্র বৃষ্টির মধ্যেই তার কাছে চলে আসে আর বলে বিনোদিনী, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, তোমাকে নিতে এসেছি। বিনোদিনী বলে তুমি নিজে থেকে আসোনি, আসলতা তোমাকে ছেড়ে গেছে না, আর তোমার রাত রঙিন হচ্ছে না, এই জন্যই তুমি আমার কাছে এসেছো। আমি তোমার সঙ্গে যেতে চাই না, আমি বিহারী বাবুর কাছে যাব, তুমি একটু দয়া করে বিহারী বাবুকে রাজি করাও না, আর আমাদের সত্যিটা বলে দেবে। মহেন্দ্রের মনে হয় সে জীবনে এই প্রথম বিহারীর কাছে হেরে গেছে। বিনোদিনী বলে আমি জানি উনি কাশি গেছে ওনার মায়ের কাছে। তো এদিকে কাশিতে আশাপূর্ণা ও আশালতাকে দেখতে পায়। আশালতা বলছে জানো মাসি, বাবা বিশ্বনাথ মুখ তুলে চেয়েছেন, তোমার মতো আমার সব বন্ধ হয়ে গেছে, আমি এখন মাসে প্রতিদিনই বিশ্বনাথ দর্শন করতে পারবো। আশাকন্যা বলে তোর কোনো কাণ্ডজ্ঞান আছে, তুই কি বলছিস তুই জানিস? আশা বলে জানো মাসি, বিনোদিনী বিধবা হলেও তার মধ্যে একটা সুখ আছে, স্বামী চলে যাওয়া একটা কষ্ট আছে, আর আমার স্বামী চলে যাওয়ার মধ্যে একটা অপমান আছে, এটা সহ্য করা যায় না। আশাপূর্ণা বলে ওরে পাগলি, তুই বুঝছিস না, তুই মা হতে চলেছিস। আশা চমকে ওঠে, আসলে আশা এইসব ব্যাপার অত বোঝে না। তো এইসবের মধ্যে দিয়ে বেশ কয়েক মাস কেটে যায়। রাজলক্ষ্মী এখন অসুস্থ হয়ে পড়েছে, আর ওইদিকে মহেন্দ্রবাবুর সঙ্গে বিনোদিনী কাশিতে এসে উঠেছে, কিন্তু সে এখনো পর্যন্ত বিহারীর কোনো দেখা পায়নি। তো এমনই একদিন বিনোদিনী আশাকে দেখতে পায়, সে দেখে যে সে প্রেগনেন্ট। এটা দেখে সে সঙ্গে সঙ্গে ঘরে চলে আসে এবং মহেন্দ্রকে বলে তোমার সন্তানের ইচ্ছা হয় না? মহেন্দ্র বলে হ্যাঁ করে তো, কিন্তু তুমি তো আমার কাছ থেকে প্রতিজ্ঞা করে নিয়েছো তুমি বিহারীর কাছেই যাবে। বিনোদিনী আচমকা মহেন্দ্রকে জড়িয়ে ধরে আর বলে আমি যতক্ষণ কাঁদবো আমাকে জড়িয়ে ধরে রাখবে, আমাকে ছাড়বে না, আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমাকে ছেড়ে উঠে যেও না। তো এমনই একদিন একটি বুড়ি কাশির ঘাটে মারা যায়। তো সে মারা গেছে কিনা এটা নিশ্চিত করার জন্য একটি লোক একটি ডাক্তারকে ডেকে নিয়ে আসে, আর সেই ডাক্তার আর অন্য কেউ নয়, বিহারী। তো সেই সময় ঘাটেই বিনোদিনী ছিল। তো তাকে দেখতে পেয়ে বিহারী বলে যে দাদা কোথায়? বিনোদিনী বলে তাহলে আপনি আমার কাছে আসেননি? বিহারী বলে শনিবার দিন বড় মা চলে গেছে, অর্থাৎ রাজলক্ষ্মী মারা গেছে, আর এই খবরটা দিতেই সে এখানে এসেছিল। তো বিনোদিনী বিহারীকে নিয়ে মহেন্দ্রর কাছে আসে এবং তার মায়ের মৃত্যুর খবরটা তাকে দেয়। বিনোদিনী মহেন্দ্রকে বলে যাও তুমি এবার বাড়ি চলে যাও। বিনোদিনীকে বিহারীর কাছে রেখে মহেন্দ্র চলে যায়। তো সকালবেলা বিহারী বিনোদিনীকে বলে বড় মার কাছে শুনেছিলাম আমার নাকি বিয়ের সম্বন্ধ এসেছিল আর আপনি নাকি ভেঙে দিয়েছেন। বিনোদিনী বলে হ্যাঁ তাই মনে করতে পারো। তাই বিহারী বলে তো আপনাকে তো শাস্তি পেতে হবে। বিনোদিনী বলে আমাকে আর কি শাস্তি দেবে, যা পারেন করুন আমার সঙ্গে। বিহারী বলে আপনাকে আমায় বিয়ে করতে হবে। বিনোদিনী তার কথায় রাজি হয়, আর তখন তারা খাট গরম করে। তো পরের দিন বিহারী যখন বিয়ের সরঞ্জাম নিয়ে বিনোদিনীর কাছে আসে, সে ঘরের মধ্যে বিনোদিনীকে দেখতে পায় না, সে সবকিছু ছেড়ে চলে গেছে, কোথায় গেছে কেউ জানে না। আসলে বিনোদিনী উপলব্ধি করতে পেরেছে সে না চাইতে সে অনেক পাপ কাজ করে ফেলেছে, সে একজনের সংসার পর্যন্ত ভেঙে ফেলেছে, সেটা মহেন্দ্রের প্রতি প্রতিশোধ হোক বা তার প্রতি অ্যাট্রাকশন, সে আসলে অনেক পাপ করেছে। কিন্তু তার ভাগ্য বিচার করতে গেলে এই প্রশ্ন উঠে আসে সে অল্প বয়সে কি এমন পাপ করেছিল যে তাকে বিধবা হতে হলো। তো যাই হোক, সে বিহারীকে ভালোবেসে ফেলেছিল, তার শেষ মুহূর্তেও তার মনে হয়েছিল সে বিহারীর কাছেই চলে যায়, কিন্তু সে সেটা পারল না, কারণ তার কলঙ্ক তার পাপ সে বিহারীর ওপর আনতে চায় না। এইদিকে আশালতা বাড়ি ফিরে আসে। কিছুদিন পর বিনোদিনী আশার কাছে একটা চিঠি পাঠায়। তো চিঠির সারমর্ম কিছুটা এরকম, সে প্রথমে আশার কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলে বাইরে থেকে আমরা দুজনেই ভিন্ন হলেও ভিতরে ভিতরে কিন্তু আমরা দুজনে এক, আমাদের দুজনেরই স্বপ্ন একটা সংসারে, তুমি সেটা পেয়েছো আমি পাইনি, আমি তোমাকে দেখে কখনোই হিংসা করিনি, কিন্তু তোমার কাছে যা ছিল সেটা পাওয়ার লোভ হয়েছিল বড্ড, আর শেষমেশ তোমার সইকে ক্ষমা করতে পারলে করো। তো এরপর বিহারী বিনোদিনীকে অনেক খুঁজেছে কিন্তু আর পাওয়া যায়নি। তো এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্য জানিও, আর এই গল্পে তোমাদের কাকে বেশি ভালো লেগেছে, মহেন্দ্র, বিহারী না বিনোদিনী, নাকি আশালতা, নাকি আশাকন্যা, নাকি রাজলক্ষ্মী যে বিনোদিনীকে তাদের ঘরে এনেছিল? কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।